আজকের আলোচনায় আপনাকে স্বাগত। আমাদের হাতে আজ একটা বেশ অদ্ভুত ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণ আছে। ঘটনাটা প্রায় ২০ বছর আগের। এক পূর্ণিমার রাতে একদল কলেজ পড়ুয়া বন্ধু মিলে একটা দুঃসাহসিক কাজ করে বসে। কোথায়? বোলপুরের কাছে এক প্রত্যন্ত গ্রামে। এক বন্ধুর দাদার বিয়েতে গিয়েছিল ওরা। সেখান থেকেই রাত বিয়েতে বেরিয়ে পড়ে এক জঙ্গলের দিকে। নাম ডাকাতের জঙ্গল। ডাকাতির জঙ্গল? নামটা শুনলেই কেমন একটা গা ছমছম করে। ঠিক তাই। তো আমরা আজ দেখব কিভাবে ওই জঙ্গলের কিংবদন্তি, ভয় আর বাস্তব মিলেমিশে একটা সাংঘাতিক অভিজ্ঞতা তৈরি করেছিল। এই ধরনের আখ্যানের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর মনস্তাত্ত্বিক দিকটা। এখানে শুধু কি ঘটেছিল সেটা বড় কথা নয়, বরং কেন বা কিভাবে ঘটেছিল সেটাও ভাবার বিষয়। পূর্ণিমার রাত, জঙ্গলের একটা ইতিহাস, আর তার সাথে তরুণ মনের ওই অ্যাডভেঞ্চারের নেশা, সবকিছু মিলেমিশে কি হতে পারে আমরা আজ সেটাই বিশ্লেষণ করব। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা কিন্তু বেশ স্বাভাবিক ছিল। বিয়েবাড়ির আনন্দ, হইচই, খাওয়া দাওয়া। একদম সাধারণ পরিবেশ। হ্যাঁ, রাত ১২টা নাগাদ গল্পের কথকের বন্ধু লক্ষ্মী সেই প্রথম প্রস্তাবটা দেয়। জঙ্গলের ভেতরে নাকি একটা পুরনো ডাকাতের কেল্লা আছে, সেখানে ঘুরে আসার। মাঝরাতে? হ্যাঁ, মাঝরাতে। লক্ষ্মী নিজেই গ্রামের ওই ভূতের গল্পগুলোকে গাঁজাখুরি গল্প বলে উড়িয়ে দিচ্ছিল। এখানেই তো মনস্তত্ত্বটা কাজ করছে। দেখুন, তারুণ্যের একটা স্বাভাবিক প্রবণতা হল স্থানীয় নিষেধাজ্ঞা বা ভয়কে চ্যালেঞ্জ করা। ঠিক। এই যে গাঁজাখুরি গল্প বলে উড়িয়ে দেওয়া, এটা আসলে নিজেদের ভয়কে চাপা দেওয়ার একটা চেষ্টা। ওরা আসলে নিজেদের যুক্তিবোধকে প্রতিষ্ঠিত করতে চাইছে। চাঁদের আলোয় বেশ ফকফকে ছিল চারদিক। সেই আলোয় ওরা ৭-৮ জন বন্ধু জঙ্গলের দিকে হাঁটা শুরু করল। কিন্তু সেই যুক্তিবোধ বেশিক্ষণ টিকল না নিশ্চয়ই। একদমই না। জঙ্গলে ঢোকার কিছু পরেই ছন্দপতন। ওরা হঠাৎ বুঝতে পারে যে তারা নরম মাটির উপর হাঁটছে না। তাহলে? ওরা মানুষের মাথার খুলি আর হাড়গোড়ের ওপর দিয়ে হাঁটছে। ভাবুন একবার, ভয়টা আর শোনা কথা রইল না, একেবারে পায়ের নিচে চলে এলো। এটা একটা শারীরিক ধাক্কা। সবাই তো ভয়ে জমে গেছে। তখন লক্ষ্মী, যে সবচেয়ে বেশি সাহসী ছিল, সেই ব্যাপারটাকে সামাল দেওয়ার চেষ্টা করল। কি বলে? সে বলল, এটা হয়তো পুরনো শ্মশান। পূর্ণিমার তিথিতে গ্রামের লোক নাকি এখনও এখানে মরা পোড়ায়। আচ্ছা। কিন্তু এইটা বলতে গিয়ে এসে নিজেই গুলিয়ে ফেলল। সে বলল, আজ তো অমাবস্যা ছিল কিনা, না না, আজ তো পূর্ণিমা। এই বিভ্রান্তিটা, এটাই গল্পের প্রথম টার্নিং পয়েন্ট। যে সবচেয়ে আত্মবিশ্বাসী, সেই যখন তিথির মতন একটা সাধারণ জিনিস নিয়ে বিভ্রান্ত হয়ে যায়, তখন দলের বাকিদের মনের অবস্থাটা কি হতে পারে? ঠিক, মাথার খুলি দেখাটা ছিল বাইরের ভয়, কিন্তু এটা হলো ভেতরের ভয়। নিজেদের বাস্তবতার বোধটাই যেন নড়ে যাচ্ছে। পরিবেশটা যেন ওদের চিন্তাভাবনার উপর প্রভাব ফেলছে। আর সেই সুযোগেই যেন পরিবেশটা ওদের পুরোপুরি গ্রাস করে নিতে শুরু করল। এরপর কি হলো? জঙ্গলের গভীর থেকে ভেসে এলো একটা অদ্ভুত একটানা শব্দ। ওম ওম। শব্দের সাথে আর কিছু ছিল? হ্যাঁ, বাসি ফুলের গন্ধ। শব্দ আর গন্ধ। দেখুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভয়টা শুধু একটা ইন্দ্রিয়কে নয়, একাধিক ইন্দ্রিয়কে একসাথে আক্রমণ করছে। পরিচিত জগৎ থেকে ওদের বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এরপর ওরা গাছের ফাঁক দিয়ে একটা নীল আলো দেখতে পায়। আলো? হ্যাঁ, নীল আলো, যেটা ধীরে ধীরে ওদের দিকেই এগিয়ে আসছিল। কাছে আসার পর ওরা বুঝতে পারে ওগুলো আলো নয়। তাহলে কি? মানুষের জ্বলন্ত চোখ। সর্বনাশ! একদল লাল কাপড় পরা লোক ওদের ঘিরে ধরে। হাতে লাঠি, কোদাল, কুড়ালের মতো অস্ত্র। এই যে লাল কাপড় পরা চরিত্রগুলো, এরা আসলে জঙ্গলের আদিম সত্তার প্রতীক। এরা সভ্য জগতের নিয়মের বাইরের শক্তি। ওদের উপস্থিতিটাই বুঝিয়ে দেয় যে এখানে শহুরের যুক্তিবুদ্ধি বা আইন কিচ্ছু চলবে না। সেই দলের নেতা, যার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, সে ওদের নিয়ে গেল জঙ্গলের আরও গভীরে, একটা বিশাল বটগাছের নিচে। আর সেখানেই অপেক্ষা করছিল গল্পের সবচেয়ে বড় বিস্ময়, এক অন্ধ বৃদ্ধা। সবাই তাকে মাতা বলে ডাকছিল। মাতা বা অরাকল, এই ধরনের চরিত্র লোককথায় খুব পরিচিত। এরা অতীত, বর্তমান আর ভবিষ্যতের সুতোটাকে একসাথে দেখতে পায়। আর সেই বৃদ্ধা, তিনি ওদের মুখ স্পর্শ করেই এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করলেন। কি বললেন তিনি? তিনি বললেন, তাদের মধ্যে একজনকে সেই রাতে জঙ্গলে থেকে যেতে হবে। কেন?
কারণ তাদের একজনের শরীরে 50 বছর আগে নিহত ভোলা ডাকাতের রক্ত বইছে, আর প্রতি পূর্ণিমায় নাকি ভোলার অতৃপ্ত আত্মা তার রক্তের উত্তরাধিকারীকে ডাকতে জঙ্গলে ফেরে। দেখুন, গল্পটা এখানে একটা সাধারণ ভূতের গল্প থেকে সরে গেল। এটা একটা ব্যক্তিগত ট্র্যাজেডি আর বংশের ইতিহাসের গল্প হয়ে দাঁড়ালো। হ্যাঁ, ভয়টা আর অচেনা রইল না, নিজের রক্তের, নিজের ইতিহাসের ভয় হয়ে দাঁড়ালো। ঠিক। আর ঠিক সেই মুহূর্তে নীরব নামে ওদের এক বন্ধু, যে পুরো সময়টা চুপ করেছিল, সে হঠাৎ স্বীকার করে বসল কি স্বীকার করল? যে তার ঠাকুরদা ভোলা ডাকাতের দলেরই সদস্য ছিলেন, কিন্তু তিনি পুলিশের গুপ্তচর হিসেবে কাজ করে দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তাহলে তো পুরো ব্যাপারটা মিলে গেল। এটা আর কোনো কাকতালীয় ঘটনা রইল না। 50 বছর আগের এক বিশ্বাসঘাতকতার বোঝা এখন এই প্রজন্মের কাঁধে এসে পড়েছে। মানে নীরবের জঙ্গলে আসাটা কোনো আকস্মিক ঘটনা ছিল না। আমার তো মনে হয় না। তার রক্তের ইতিহাসই তাকে এখানে টেনে এনেছে। নিয়তি। কিন্তু বন্ধুরা তাদের বন্ধুত্বের জোরে নীরবকে একা ছেড়ে আসতে রাজি হয় না। তারা সবাই মিলে প্রতিবাদ করে। তাদের এই একতে দেখে বৃদ্ধা শেষ পর্যন্ত তাদের যেতে দিতে রাজি হয়, কিন্তু একটা ভয়ঙ্কর শর্তে। কি সেই শর্ত? শর্তটা ছিল, জঙ্গল থেকে বেরোনোর সময় পর্যন্ত কেউ পিছনে ফিরে তাকাতে পারবে না। যদি কেউ তাকায়, সে আর ফিরতে পারবে না। এই পিছনে না তাকানোর শর্তটা, এটা তো পৃথিবীর বহু পুরাণে আমরা পাই। গ্রিক পুরাণে অরফিওস আর ইউহিডিসের গল্পেও তো ঠিক একটি শর্ত ছিল। তাই? হ্যাঁ, এটা আসলে ইচ্ছে শক্তির একটা চূড়ান্ত পরীক্ষা। মন তো সবসময় জানতে চায় পেছনে কি হচ্ছে, বিপদটা কি চলে গেছে। এই সামান্য কৌতূহল বা অবিশ্বাসে কিন্তু সর্বনাশ ডেকে আনে। আর এক্ষেত্রেও ঠিক তাই হলো। ওরা দৌড় শুরু করল। দৌড়াতে গিয়ে গল্পের কথক একটা গর্তে হোঁচট খেয়ে পড়ে যায়, আর অনিচ্ছাকৃতভাবে পিছনে ফিরে তাকায়। আর সে কি দেখল? সে যা দেখে তা হাড় হিম করে দেওয়ার মতো। সে দেখে পুরো জঙ্গল জুড়ে শত শত মশাল হাতে ঝুঁকে থাকা ছায়ামূর্তি, আর তাদের সামনেই মাত্র 10 হাত দূরে দাঁড়িয়ে আছে এক বিশাল ডাকাতের চেহারা। ভোলা ডাকাত? হ্যাঁ, মাথায় পাগড়ি, গলায় নরমুন্নের মালা, আর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সেই মূর্তি নাকি তার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হল, তার বন্ধুরা তো কিছুই দেখতে পায়নি। না, কিছুই না। সে চিৎকার করার পর বন্ধুরা যখন তাকে সাহায্য করতে আসে, তারা পিছনে তাকিয়ে শুধু জ্যোৎস্নার জঙ্গলই দেখতে পায়। এটাই একটা বড় প্রশ্ন। এই ভয়াবহ দৃশ্যটা কি শুধুই তার মনের বিকার, নাকি নিয়ম ভাঙার শাস্তি হিসেবে সে জঙ্গলের সেই অলৌকিক জগতের আসল রূপ দেখতে পেয়েছিল, যা অন্যদের কাছে অদৃশ্য? ভাবতে পারেন সেই মুহূর্তের একাকিত্বটা। আপনি এমন কিছু দেখছেন যা আপনার অস্তিত্বকে কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু আপনার সবচেয়ে কাছের বন্ধুরাও তার কিছুই দেখতে পাচ্ছে না। এই একাকিত্বের ভয়টাই হয়তো সবচেয়ে বেশি। সেই আতঙ্ক নিয়ে ওরা কোনোমতে জঙ্গল থেকে বেরিয়ে লক্ষ্মীর বাড়িতে ফেরে, কিন্তু বাড়ি পৌঁছে গুনে দেখে তারা 8 জন যায়নি। ফিরেছে 7 জন। হ্যাঁ, তাদের বন্ধু সুমন নিখোঁজ। জঙ্গলের অভিশাপ সত্যি হল। আতঙ্ক তখন চরমে। ওরা যখন এই নিয়ে ভাবছে কি করবে, ঠিক তখনই দরজায় টোকা পড়ল। সুমন? হ্যাঁ, দরজা খুলে দেখে সুমন দাঁড়িয়ে আছে, কিন্তু সে আর আগের সুমন ছিল না। মানে? তার চোখ দুটো টকটকে লাল, গলায় সেই ডাকাতের রুদ্রাক্ষের মালা, যেটা তারা জঙ্গলে নেতার গলায় দেখেছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, তার হাঁটার কোনো শব্দ হচ্ছিল না। সে যেন ভেসে ভেসে ঘরে ঢুকল। এটা তো ক্লাসিক চেঞ্জলিং মোটিভ। লোককথার সেই ধারণা যেখানে কোনো ব্যক্তি হারিয়ে যাওয়ার পর যখন ফিরে আসে, তখন তার শরীরটা একই থাকলেও ভেতরের সত্তাটা বদলে যায়। ঠিক। এটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর, কারণ প্রিয়জনের চেনা চেহারার আড়ালে লুকিয়ে থাকে এক অচেনা সত্তা। ঠিক। সুমন ফিরে এসে যা বলে তাতেই গল্পের ভয়টা সম্পূর্ণ হয়। সে জানায়, আমি যখন পিছনে তাকিয়েছিলাম তখন সেও কৌতূহলের বশে তাকিয়েছিল, আর ডাকাতটি তাকে ছুঁয়ে গিয়েছিল। তার সেই বিখ্যাত উক্তি ছিল, আমি নেই, আমি এখন অর্ধেক সুমন, অর্ধেক ভোলা ডাকাত। আত্মপরিচয়ের এই বিলুপ্তি, এটাই গল্পের সবচেয়ে মর্মান্তিক দিক। সে নিজেই প্রশ্ন করছে, আমি কি সেই ডাকাত নাকি সুমন? এই প্রশ্নটার মধ্যেই তো গল্পের মূল ভয়টা লুকিয়ে আছে। শরীরটা ফিরে এলেও ভেতরের মানুষটা চিরতরে হারিয়ে গেছে। এরপর সুমন বন্ধুদের দিকে শেষবারের মতো তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়।
বন্ধুরা পিছু নিয়ে বাইরে গিয়ে শুধু একটা কালো ছায়াকে অন্ধকারে মিলিয়ে যেতে দেখে। আর ফেরেনি। না, পরদিন সকালে খবর পাওয়া যায় সুমন আর বাড়ি ফেরেনি, চিরকালের জন্য নিখোঁজ। গল্পের পরিণতিটা তাই কোনো সমাধান দেয় না, বরং একটা স্থায়ী ক্ষত রেখে যায়। সুমন মারা যায়নি, সে হারিয়ে গেছে। এই অমীমাংসিত প্রকৃতিটাই ভয়কে আরও বাড়িয়ে তোলে। তাহলে এই পুরো ঘটনাটা আমাদের কি বলে? 20 বছর কেটে গেছে, কিন্তু গ্রামের লোকেরা নাকি এখনও পূর্ণিমার রাতে ডাকাতের জঙ্গল থেকে সুমনের নাম ধরে ডাক শুনতে পায়। আর তার সাথে শোনা যায় ভোলা ডাকাতের সেই পুরনো প্রশ্ন, আমার রক্ত কোথায়, আমার রক্ত কে নিয়ে গেল? এই আখ্যানটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবায়। ইতিহাস কি সত্যিই মরে যায়, নাকি কোনো জায়গায়, কোনো গল্পে, কোনো রক্তের ধারায় সুপ্ত অবস্থায় থেকে যায়? তার মানে আমরা যে জায়গার উপর দাঁড়িয়ে আছি তারও একটা নিজস্ব স্মৃতি আছে। হয়তো তাই। এই গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে যে উত্তরাধিকার শুধু জমি বা টাকায় হয় না, রক্তের ঋণেও হয়। 50 বছর আগের একটা বিশ্বাসঘাতকতার দায় যদি এই প্রজন্মের কাউকে মেটাতে হয়, তাহলে আমাদের নিজেদের ইতিহাসের কোন দেনাগুলো আমাদের অজান্তেই ভবিষ্যতের জন্য তোলা থাকছে, আমরা কি তা থেকে সত্যিই মুক্ত?